বিয়েবাড়িতে কানাঘুষা শুরু হয়ে গেছে। বউ নাকি পালিয়েছে। অনেকে তো এও বলছে যে একবার বড় বোনের কথা ভাবল না। ওই বাসার বউ সে। এমন করে ভেগে গিয়ে নিজের পরিবারকে তো ছোট করলই। নিজের বড় বোনের জন্য শ্বশুরবাড়ির লোকের ক্ষোভ রেখে গেল। বিয়ের দিন নাকি সে তার আশিকের সঙ্গে পালালো। কথাগুলো সবই কানে যাচ্ছিল শাহরিয়ারের। বর্ষে যে একদম ফিটফাট হয়ে এসেছিল সে তার প্রিয়তমাকে নিজের করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু না, আজ তার দেখা হলো প্রিয়তমাকে লাল টুকটুকে বউ সাজে দেখতে। হুট করে শাহরিয়ার উঠে দাঁড়ালো। গটগট পায়ে হেঁটে চলে গেল প্রিয়তমার ছোট রুমটাতে। দক্ষিণ পাশের ছোট রুমটা আজ বেশ অগোছালো হয়ে পড়ে আছে। বিছানায় ছড়িয়ে আছে লাল টুকটুকে শাড়িটা, যেটা পরে নিজের প্রিয়তমাকে দেখার বেশ ইচ্ছা ছিল শাহরিয়ার। গহনা সাজানোর জিনিস সবই ছড়িয়ে আছে ছোট্ট বিছানায়। শাহরিয়ার প্রাণ ভরে একটা নিঃশ্বাস টানল। প্রিয়তমার গায়ের গন্ধ মম করছে পুরো ঘর জুড়ে। ধীর পায়ে সে এগিয়ে গেল বিছানার দিকে। আলতো হাতে হাত বুলিয়ে দিল সবগুলো জিনিসে। খুব পছন্দ করে, পছন্দের মানুষের জন্য নিজেই কিনেছে সে। বুকে তীক্ষ্ণ ব্যথা অনুভব হচ্ছে তার। চোখ দুটো জ্বলছে। শাহরিয়ার সবকিছু নিয়ে নিজের বুকে চেপে ধরল। চোখ বুজে কিছু সময় বসে রইল সে। বেডসাইড টেবিলে রাখা হিয়ার চিঠিটা তুলে নিল শাহরিয়ার। চিঠিতে লেখা আছে, আমি বাধ্য হয়ে তোমাদের না জানিয়ে পালাতে হচ্ছে। বাবা তোমাকে সাহস করে বলতে পারিনি। আমি একটা ছেলেকে ভালোবাসি। তার সঙ্গে আমি সারা জীবন থাকতে চাই। সবার কাছে আমি ক্ষমা চাইছি। আমাকে পারলে ক্ষমা করে দিও। আমার পক্ষে একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করা সম্ভব না। তোমরা আমার খোঁজ করো না। এতে তোমার অপ্রিয় মেয়ে, হিয়া। চিঠিটাও বুকে জড়িয়ে নিল শাহরিয়ার। একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শাহরিয়ারের। সে অগোছালো পায়ে রুম থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে বসল। বেশ ভাঙা সুরেই সে দম নিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, রহিম চাচা, বাসায় চলো। রহিমের আত্মা ছ্যাদ করে উঠল। ছোটবেলা থেকে শাহরিয়ারকে দেখছে সে। এমন অগোছালো কখনো দেখেনি। হাসি খুশি ও গোছালো ছেলেটি আজ এলোমেলো হয়ে গেছে শুধু ভালোবাসার জন্য। রহিম আবারও এক পলক তাকালো শাহরিয়ারের দিকে। শাহরিয়ার বুকে শাড়ি আঁকড়ে চোখ বুজে সিটে হেলান দিয়ে আছে। রহিম একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি চালাতে শুরু করলো। অন্যদিকে শাহরিয়ারের ভাই, ভাবি, মা, বাবা সবাই হাসপাতালে বসে আছে। হিয়ার বাবা স্ট্রোক করেছেন। আদরের ছোট মেয়েটা নামে এত খারাপ কথা সে শুনতে পারেনি। তার ওপর তার প্রাণপ্রিয় বড় মেয়ে হিমিশার সংসারের কি হবে, এত টেনশন সে নিতে পারেনি। শাহরিয়ারের বড় ভাই রণবীর অসহায় হয়ে পড়েছে। একদিকে আদরের ছোট ভাই প্রিয়তমার বাবা এত বড় বিপদ, আর হিয়া ছিল তার ছোট বোনের মতো। সে এমনটা করতে পারে কল্পনা করতে পারেনি। কিভাবে সব দিকে সামলাবে সে? অন্যদিকে তার মাও বেশ চটে আছে। সব রাগ হিমিশার ওপর তুলতে চাইছেন। এ নিয়ে এতক্ষণে কম কথা শোনায়নি সে। অন্যদিকে প্রিয় মানুষটার চোখে চোখের পানিও সহ্য হচ্ছে না তার। অসহায় দৃষ্টি বেশ কিছু সময় চারপাশে তাকালো রণবীর। শাহরিয়ারের বন্ধু নীরবকে হিমিশাদের কাছে রেখে ওর বাবা মা আর শাহরিয়ারের আরেক বন্ধু সাদিকে নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো। ড্রাইভার ফোন দিয়ে জানিয়েছে যে শাহরিয়ার বাসায় ফিরেছে। শাহরিয়ার বাসায় ফিরে টলমল পায়ে নিজের রুমে গেল। যত্ন সহকারে হিয়ার জিনিসগুলো বিছানার উপরে রাখল। সারা বিছানায় ছড়িয়ে নিজের তার পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। বিড়বিড়িয়ে বলতে লাগলো, কোথায় হারিয়ে গেলে তুমি? আমি যে তোমাকে ছাড়া আর পারছি না। দেখো না, সবাই তোমাকে নিয়ে কি কি বলছে। পরপর কয়েকটা তপ্ত নিঃশ্বাস ত্যাগ করল সে। চোখটা আজ খুব বেইমানি করছে শাহরিয়ারের সঙ্গে। অবাধ্য পানিগুলো গড়িয়ে পড়ছে চোখ বেয়ে। ভাঙা কণ্ঠে আবারও সে বিড়বিড় করে বলল, নিজের ভালোবাসার ওপর আমার বিশ্বাস আছে। আমার প্রিয়তমা কখনোই আমাকে ধোঁকা দিতে পারে না। সবাইকে আমি প্রমাণ করে দেব যে তোমরা সবাই ভুল। রণবীর বাসায় ফিরে দেখল বাসার সব সার্ভেন্ট একসঙ্গে দাঁড়িয়ে কানাঘুষা করছে। রণবীর ধমকে তাদের সরিয়ে দিল। রণবীরের মা আয়েশা বেগম গম্ভীর মুখে নিজের ছেলের রুমে গেলেন। ওনার পেছনে ওনার হাজবেন্ড রেজাউল হকও গেলেন। রণবীরও একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। শাহরিয়ারের রুমে গিয়ে আয়েশা বেগম নিজের ছেলেকে অজ্ঞান হয়ে থাকতে দেখে অস্থির হয়ে পড়লেন। রণবীর কোনো মতে ওনাকে শান্ত করে ডাক্তারকে কল করল। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে এলেন। সবাই চিন্তিত চিত্তে তাকিয়ে রইল। ডাক্তার শাহরিয়ারকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, ওনার প্রেশারটা ফল করেছে। হয়তো উনি অনেকটা চাপ নিয়েছেন, যার কারণে জ্ঞান হারিয়েছেন।
ওনার ঘুমের প্রয়োজন। আমার ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। আপনারা ওনার খেয়াল রাখবেন। তেমন সিরিয়াস কিছু না, টেনশন করার কিছু নেই। রণবীর একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সাদিকে ইশারায় ডাক্তারকে এগিয়ে দিতে বলল। সাদিও ডাক্তারকে এগিয়ে দিতে গেল। রণবীর আয়েশা বেগমের কাঁধে হাত রেখে বলল, আম্মু, তুমি এখন রুমে যাও। সারাদিন অনেক ধকল গেছে। আয়েশা বেগম অশ্রুসিক্ত চোখে বড় ছেলের দিকে তাকালো। রণবীরের বেশ খারাপ লাগলো সেই দৃষ্টি, তবুও যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখল। খানিকটা বাধ্য হয়ে আয়েশা বেগম নিজে রুমে গেলেন। রণবীর একটা দীর্ঘশ্বাস ফেলে ভাইয়ের দিকে তাকালো। শাহরিয়ারকে দেখে বেশ মায়া হলো রণবীরের। ভাইয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। পরনের পাঞ্জাবির পকেট হাতড়ে ফোনটা বের করে হিমিশাকে কল দিল। দুবার রিং হতেই কল রিসিভ হলো। অপর পাশ থেকে কান্না ভেজা কণ্ঠে হিমিশা বলে উঠল, বলেন কি হলো? ছোট ভাইয়ের কি অবস্থা? রণবীর তপ্ত নিঃশ্বাস ছেড়ে শাহরিয়ারের মলিন মুখটার দিকে তাকিয়ে নরম সুরে বলল, ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, এখন ঘুমাচ্ছে। আব্বুর কি খবর? আরও সময় লাগবে কি অবস্থা বুঝতে। ডাক্তার তো বলল 4 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। রণ, এমন কেন হলো আমাদের সাথে? খুব কি প্রয়োজন ছিল এমনটা হওয়ার? ভালোই তো ছিলাম আমরা। দেখো হিমি, নিজেকে শক্ত করো। তাছাড়া মাকে কি সান্ত্বনা দিবে বলো? মাকে তো এখন তোমাকেই দেখতে হবে। আল্লাহ আছেন, টেনশন নিও না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কিন্তু রণ, কিন্তু কিছু না। আমি নীরবকে বলছি তোমাকে আর মাকে বাসায় পৌঁছে দিতে। আমি হাসপাতালে যাচ্ছি। হিমিশা হাসপাতালের চেয়ারে বসে থাকা আমেনা বেগমের দিকে তাকালো। মায়ের মলিন আর ক্লান্ত মুখটা দেখে আর না করতে পারল না। তারপর ছেলেটাও কোলেই ঘুমিয়ে পড়েছে। হিমিশাকে চুপ করে থাকতে দেখে রণবীর বলল, ছেলে ঘুমিয়েছে? হুম। আর ভেবো না, ছোট বাচ্চাটারও ধকল গেছে অনেক। চিন্তা করো না, আমি যাচ্ছি। নিজের প্রিয়তমের স্বস্তিমূলক কথায় বেশ স্বস্তি পেল হিমিশা। আর কোনো বাক্য ব্যয় না করে সে রাজি হয়ে গেল। রণবীর ও হিমিশার রাজি হওয়াতে স্বস্তিরতা পেল। তীব্র মাথা ব্যথা নিয়ে শোয়া থেকে উঠে বসল শাহরিয়ার। 2 হাত দিয়ে সামনের চুলগুলো পেছনে টেনে ধরল। হুট করে হিয়ার কথা মনে পড়তেই বিছানা থেকে নেমে পড়ল সে। বাহিরে যেতে নেবে তার আগেই আয়েশা বেগম শাহরিয়ারের পথ আটকে বলল, কোথায় যাচ্ছিস এত রাতে? রাত 2টো বাজে। শাহরিয়ার ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল, হিয়া বিপদে আছে, আমার যেতে হবে। হিয়ার নাম শুনতে রাগে লাল হয়ে গেল আয়েশা বেগম। হিসিয়ে বলল, ওই ফালতু চরিত্রহীন লম্পট মেয়ের কথা আর বলবি না তুই। ওই মেয়ে। শাহরিয়ার আয়েশা বেগমকে থামিয়ে দিয়ে বলল, মুখ সামলে কথা বলো মা, ও আমার ভালোবাসা। দোতলার ওপর থেকে শাহরিয়ারের দাদি বলল, ওই মেয়ের হয়ে কথা বলতে লজ্জা হচ্ছে না তোর? চুপচাপ রুমে গিয়ে রেস্ট নে, ভুলে যা ওকে। শাহরিয়ারের রাগে হাতের মুঠো শক্ত হয়ে এলো। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা কাচের ফুলদানি মেঝেতে ছুড়ল। সাথে সাথে কাচের ছোট ছোট টুকরোই পুরো বসার রুমে ছড়িয়ে পড়ল। শাহরিয়ার রাগী কণ্ঠে বলল, দাদিমা, ও একদম পদ্ম ফুলের মতোই পবিত্র। খবরদার ওকে নিয়ে কিছু বলবে না, তাহলে আমি সম্পর্ক ভুলে যাব। ও আমার জান, আমি বিশ্বাস করি ওকে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহন পায়ে বাড়ি ছাড়ল সে। পায়ে কিছু কাছের টুকরো গেঁথে গেল। সেদিকে পাত্তা না দিয়ে হিয়াকে খুঁজতে লাগলো সে। আশপাশে জায়গা খুঁজে খুঁজে বেশ ক্লান্ত হয়ে গেছে, তবুও দমে যাচ্ছে না সে। টলমল পায়ে হেঁটেই চলেছে সে। পায়ের কাটা জায়গা থেকে রক্ত ঝরছে তার। গাড়ির তীব্র ফ্ল্যাশে চোখ বুজে ফেলল সে। রাস্তা থেকে সরে যাওয়া বাদ দিয়ে চোখ বুজে সেখানে দাঁড়িয়ে রইল। সাদির তাড়াতাড়ি করে ব্রেক চেপে নেমে পড়ল গাড়ি থেকে। রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে বলল, পাগল হয়ে গেছিস? আর একটু হলে তো মরতি। তখন কি হতো? রাতে কি শান্তিতে ঘুমাতেও দিবি না? আন্টি কল দিয়ে বলল তুই নাকি রেগে মেগে বাড়ি ছেড়েছিস। কি রে তুই? হুট করে শাহরিয়ার সাদিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। সাদি মুহূর্তেই নরম হয়ে গেল। শাহরিয়ার পিঠে হাত রেখে বলল, গাড়ি ওঠ। নিজের পিঠে উষ্ণ পানি অনুভূত হতেই সাদির নরম কণ্ঠে আবারও বলে উঠল, গাড়িতে ওঠ। আমি তোর সঙ্গে খুঁজবো হিয়া ভাবিকে। আর কান্নাকাটি করতে হবে না। কিন্তু পরে যদি ঘটনা সত্যি হয় তখন কি করবি শাহি? শাহরিয়ার সাদিকে ছেড়ে ধীর পায়ে গিয়ে গাড়িতে বসল। সাদি একটা দীর্ঘশ্বাস ফেলল। শাহরিয়ারের এমন পাগলামি দেখে বেশ রাগ হচ্ছে তার। এখনই কি হয়ে যেত সে যদি ব্রেকটা না চাপত? তবু নিজের রাগকে কন্ট্রোল করে গাড়িতে উঠে বসল। গাড়ি সাদির বাসার দিকে যাচ্ছে দেখে শাহরিয়ার কিছু বলতে নেবে তার আগে সাদি বলল, মার কসম, তুই যদি এত রাইতে আমারে বলিস যে রাস্তায় রাস্তায় ঘুরতে তোরে, আমি মাইরা ফেলামো। এত রাতে পুলিশ স্টেশনে কেউ তোমার লিগে বসে নাই।
তাই চুপচাপ আমার বাসায় যাইবা, ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর ঘুরবা। ফোন টাকা কিছুই তো আনো নাই, ঢং কর আমার লগে। শাহরিয়ার চুপ করে জানালার দিকে ফিরে আলোহীন অন্ধকার রাস্তাটা দেখতে লাগলো। হিয়াকে ছাড়া তার জীবনটাও যেন এমন আলোহীন হয়ে পড়েছে। ভাবতে অশ্রুকণার চোখের কোণ বেয়ে পড়ল। সাদি সবটা খেয়াল করে চুপ করে রইল। সে বুঝতে পেরেছে তার শক্ত বন্ধুটা একটা মেয়ের জন্য কতটা ভেঙে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। বেশ খারাপ লাগছে তার এই বন্ধুটার জন্য। বাবা মা মারা যাওয়ার পর থেকে বেঁচে থাকার প্রেরণা তো তার এই দুই বন্ধুই দিয়ে। বন্ধু তো নয়, নিজের ভাই সমতুল্য ছেলেটা আজ কতটা কষ্ট পাচ্ছে। সাদির বাসায় যাওয়ার পর সাদি জোর করে শাহরিয়ারের পায়ের ক্ষত পরিষ্কার করে দিয়েছে, গালাগালি করে। ফজরের আজান দিতেই দুজন একসঙ্গে নামাজে বসে পড়ল। সাদি খেয়াল করল শাহরিয়ার মোনাজাতে শুধু একটা কথাই বলে যাচ্ছে, আমার ভালোবাসাটাকে ভালো রেখো মাবুদ। নামাজ শেষ হতেই সাদি একদৃষ্টিতে শাহরিয়ারের দিকে তাকিয়ে বলে উঠল, এত ভালোবাসিস ওকে? শাহরিয়ার মুচকি এসে বলল, বের হব চল। সাদি তপ্ত শ্বাস ফেলে জায়নামাজ গুছিয়ে রেখে দিল। শাহরিয়ার বলল, কিছু টাকা দিত। সাদির চোখ ছোট ছোট করে বলল, কেন? ময়না খালি হাতে দেবদাস হয়ে বের হওয়ার সময় মনে ছিল না যে টাকা লাগবে? শাহরিয়ার সাদির এমন অতিরিক্ত কথায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, দিবি না বললেই হয়, তুই থাক আমি গেলাম। বলেই শাহরিয়ার হাঁটা দিল। সাদি হতভম্ব হয়ে গেল। সবটা বোধগম্য হতে বেড সাইড টেবিলের উপর থেকে টাকা, ফোন আর গাড়ি চাবি নিয়ে দৌড় দিল। হাঁপাতে হাঁপাতে শাহরিয়ারের পাশে দাঁড়িয়ে বলল, হ্যালা, তুই এমন কেন? বললামই তো আমিও যাব তোর সঙ্গে। নীরব ভ্রুকুচকে গাড়ির ভেতর থেকে বলল, তোদের আবার কি হলো? শাহরিয়ার এক পলক সাদির হাঁপানো মুখের দিকে তাকিয়ে বলল, কি হবে? তুই এখানে? নীরব শাহরিয়ারের ফোন আর কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, রণভাইয়া পাঠালো। শাহরিয়ার অজান্তেই হাসল একটু। গাড়ি উঠতে উঠতে সাদিকে উদ্দেশ্য করে বলল, যাবি না গাড়ি টান দিব? সাদি তাড়াহুড়ো করে গাড়ির পেছনের দরজা খুলে উঠে বসে বলল, কি রে তুই? শাহরিয়ার কোনো উত্তর করল না। নীরব লুকিং গ্লাসে সাদির দিকে তাকিয়ে চোখে চোখে কথা বলে নিল। নীরব গলা খাকিয়ে বলল, কোথায় যাবি? শাহরিয়ার আস্তে করে বলল, হাসপাতালে, যেখানে আব্বু ভর্তি সেখানে। নীরব কথা না বাড়িয়ে হাসপাতালের দিকে রওনা হলো। হাসপাতালে হিয়ার আব্বুর কেবিনের সামনে আসতেই হেমিশা শাহরিয়ারকে দেখে উঠে দাঁড়ালো। শাহরিয়ার নরম কণ্ঠে বলে উঠল, আব্বুর জ্ঞান ফিরছে শুনলাম, আমি কি যেতে পারি? হিমিশার এই অগোছলো শাহরিয়ারকে দেখে নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে। তার ছোট বোনটার জন্যই তো ছেলেটা আছে এত অগোছালো। শাহরিয়ার উত্তরের আশা না করে ভেতরে চলে গেল। ভেতরে যেতেই দেখতে পেল আজিম সাহেব মলিন মুখে তার দিকে তাকিয়ে আছে। শাহরিয়ার এগিয়ে গিয়ে বেডের পাশে থাকা টুলটা টেনে বসল। দুই হাত দিয়ে আজিম সাহেবের হাতটা ধরে বলল, আব্বু এখন কেমন আছেন? আজিম সাহেব কাপা হাতে শাহরিয়ারের হাত ধরে অপরাধী কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দিও বাবা। না না আব্বু, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আর হিয়ার নিশ্চিত কোনো বিপদে পড়েছে। মুহূর্তে আজিম সাহেব খানিকটা গম্ভীর কণ্ঠে বললেন, ওর কথা বাদ দাও তুমি। শাহরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আব্বু, কিভাবে ভুলে যাই ওকে? ও আমার হবু বউ ছিল না, বিবাহিত বউ ছিল আব্বু। যদিও ও আমার বিবাহিত স্ত্রী, সেহেতু আমি ওর মিসিং ডায়েরি করতেই পারি, কিন্তু তাও যেহেতু ওকে তুলে নিতে পারিনি, তাই আপনার পারমিশন নিতে এসেছি। আজিম সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, সমাজের মাঝে এমনিতেই তো নাক কাটিয়েতেছে, এখন আবার পুলিশের ঝামেলা। তাছাড়াও তো নিজ ইচ্ছায় হারিয়েছে। শাহরিয়ার নিজেকে যথাসম্ভব গম্ভীর করে বলল, আমি এত কিছু জানি না, আমি ওকে বিশ্বাস করি, ও আমাকে ধোঁকা দিতে পারে না। আপনি বাবা হয়ে নিজের মেয়েকে বিশ্বাস করতে পারছেন না? আমি যাবই পুলিশের কাছে, সমাজ আমাকে খাওয়াবে পড়াবে না। কথাগুলো বলেই আজিম সাহেবের কোনো কথা না শুনেই বেরিয়ে গেল শাহরিয়ার। আজিম সাহেব পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল শাহরিয়ারের যাওয়ার পানে। হিমিশা শুধু অপলক দৃষ্টিতে শাহরিয়ারের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছু বলার মন মানসিকতা পেল না সে। কী বা বলবে সে? শাহরিয়ার দীর্ঘ 7 দিন খুঁজেছে হিয়াকে, পুলিশেও খুঁজে চলেছে তাকে। এবার বেশ বিরক্ত সাদিয়ার নীরব। দুজন শাহরিয়ারকে বুঝিয়েছে যে হিয়া তাকে ধোঁকা দিয়েছে, কিন্তু শাহরিয়ার বুঝতে নারাজ। তিনজনেই ক্লান্ত চিত্তে রেস্টুরেন্টের একটা টেবিলে বসে আছে। সাদিয়া নীরব গোগাশ্রী খেয়ে চলছে, আর শাহরিয়ার নিজের ফোন বের করে হিয়ার ছবি দেখছে। হুট করে একটা অপরিচিত নাম্বার থেকে কপাল কুঁচকাল শাহরিয়ার।
2-3 বার রিং হয়ে কেটে গেলেও চতুর্থবারের বার কল রিসিভ করে কানে ধরল শাহরিয়ার। অপর পাশ থেকে কান্নার শব্দ ভেসে আসতেই বসা থেকে উঠে দাঁড়ালো শাহরিয়ার। অস্থির কণ্ঠে বলল, কান্না করছো কেন জান? কে হয়েছে তোমার? কে কি করেছে বলো আমায়। হিয়া কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। কান্নাগুলো যেন মুহূর্তেই দলা পাকিয়ে আসছে। এতে যেন শাহরিয়ারের অস্থিরতা ক্রমান্বয়ে বেড়েই চলছে। হিয়া কান্না ভেজা ভাঙা কণ্ঠে বলল, আপনি বাঁচান আমাকে। তমা আপু মেরে ফেলবে আমাকে। আপনি আসুন প্লিজ, আমাকে আপনার কাছে নিয়ে চলুন। শাহরিয়ারের কপাল কুঁচকে এলো। সে খানিকটা চেঁচিয়ে বলে উঠল, তমা, তুমি কোথায় যান? ও তোমাকে কোথায় রেখেছে? হিয়া ভয় নিয়ে এদিক ওদিক তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তমাপুদের বাসার বাগানের দিকে ভাঙা ঘরে আমায় আটকে রেখেছে। আজ রাতে নাকি কার কাছে আমাকে বেচে দিয়ে আপনাকে বিয়ে করবে। শাহরিয়ারের রাগে চোখ মুখ শক্ত হয়ে গেল। সে রাগান্বিত কণ্ঠে বলল, আমি আসছি জান, তোমার কিছু হতে দিব না আমি। হিয়া অস্থির কণ্ঠে বলে উঠল, একা আসবে না কিন্তু। এখানে বেশ কিছু পাহারাদার আছে, তাদের একজনের ফোন এটা। আপনি আসুন তাড়াতাড়ি। কেউ একজন আসছে, ফোন রাখতে হবে আমার। বলে হিয়া কল কেটে দিল। শাহরিয়ার সব খুলে বলল সাদিয়ার নীরবকে। দুজনেই বেশ অবাক হলো। তমা তো শাহরিয়ারের চাচাতো বোন। অবশ্য এর আগে শাহরিয়ার আর হিয়া ঘরোয়াভাবে বিয়ে হয়েছিল দুই পরিবারের, আর ওরা দুইজন ছাড়া কেউ জানে না। তমা এমনটা করতে পারে কল্পনার বাহিরে ছিল তাদের। ওরা তিনজনার কিছু পুলিশ নিয়ে কিছু সময়ের মধ্যেই তমাদের বাসায় পৌঁছালো। তমা আর ওর মা বসার ঘরে রুমে বসে চা খাচ্ছিল। শাহরিয়ারকে দেখে খুশি হলেও পুলিশ দেখে খানিকটা ভরকে যায় তমা। তবুও নিজের মুখে জোরপূর্বক টেনে শাহরিয়ারের কাছে এগিয়ে গিয়ে কিছু বলতে নেবে, তার আগে শাহরিয়ার পরপর দুটো থাপ্পড় বসিয়ে দেয় তমার গালে। থাপ্পড়ের বেগ এতটাই জোরে ছিল যে তমা পড়ে যেতে নেয়। তমার মা ওকে ধরে বলল, শাহরিয়ার, এ কেমন ব্যবহার তোমার? মানলাম তোমার প্রেমিকার বিয়ে না করে ভেগেছে, তার রাগ তুমি আমার মেয়ের উপর ঝাড়বে? শাহরিয়ারের রাগে শরীর তরতর করে কাঁপছে। নীরব ওকে ধরে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনাদের লজ্জা করে না? অন্যায় করে এখন নাটক করছেন? আমরা জানি সব। অফিসার, তোমাকে ধরুন। দুজনে বেশ চমকে ওঠে। ওদের কিছু বলার সুযোগ না দিয়ে শাহরিয়ার বাগানের দিকে গেল। পুলিশ পাহারা দেওয়ার লোকদেরও ধরে নিল। শাহরিয়ার দরজা ভাঙতেই হিয়াকে মেঝেতে পড়ে থাকতে দেখল। হিয়ার পায়ে বেড়ি দিয়ে আটকানো, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে মুখের সামনে। ফর্সা মুখে মলিনতার ছাপ, ঠোঁটের পাশে রক্ত জমে আছে। হাতে কাচের চুড়িগুলো হাতে বিঁধে রক্ত শুকিয়ে আছে। উজ্জ্বল মুখটা যেন এক অন্ধকার হয়ে গেছে। 7 দিনেই যেন ওজন কমে গেছে। নিভু নিভু দৃষ্টিতে হিয়া শাহরিয়ারকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মলির মুখেও যেন এক চিলতে হাসি ফুটে উঠল হিয়ার। শাহরিয়ারের বুকে এসে লাগলো সেই হাসি। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। শাহরিয়ার ছুটে হিয়ার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরল আষ্টে পৃষ্ঠে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। হিয়াও মুচকি এসে ক্লান্ত হাতে শাহরিয়ারকে জড়িয়ে ধরল। হিয়াকে বাঁধন থেকে মুক্ত করে ওর ছোট মুখটা নিজের হাতে মুঠো নিয়ে অসংখ্য চুমুকে দিল হিয়ার মুখে। ওকে কোলে নিয়ে রুম থেকে বের হতেই নীরবার স্বাদে মুখ টিপে হাসতে লাগলো, যা দেখে বেশ লজ্জা পেল হিয়া। লজ্জায় মুখ গুজল শাহরিয়ারের বুকে। শাহরিয়ার মুচকি হাসল। গাড়ির পিছন সিটে বসে শাহরিয়ার হাতটা ব্যান্ডেজ করে দিয়ে ঠোঁটের কাটা জায়গায় সযত্নে পরিষ্কার করে দিয়ে একটা ব্রেড নিয়ে হিয়ার সামনে ধরল। এক কামড় দিতেই হুট করে হিয়া বমি করে দিল। নীরব গাড়ি ব্রেক করে পেছনে তাকালো। সাদেও চিন্তিত ভঙ্গিতে তাকালো পেছনের দিকে। হিয়া অপরাধী কণ্ঠে বলল, সরি, আসলে 7 দিন তেমন কিছু না খাওয়ায় ব্রেডটা খেতেই বমি হয়ে গেল। আমি বুঝতে পারিনি। শাহরিয়ার স্বাভাবিক কণ্ঠে টিস্যু চাইল সাদির কাছ থেকে। টিস্যু দিয়ে হিয়ার মুখটা পরিষ্কার করে নিজের টি শার্টও পরিষ্কার করে হিয়াকে পানি খাইয়ে দিল। হিয়াকে নিজের কাছে টেনে ওর বুকে নিয়ে বলল, চোখ বন্ধ করো, বেশিক্ষণ লাগবে না, এখনই বাসায় পৌঁছে যাব আমরা। সাদিয়ার নীরবকে পেছনে তাকিয়ে থাকতে দেখে শাহরিয়ার ভ্রুকুচকে বলল, তোদের আবার কি হলো? সামনে ফিরে রাস্তা দেখ, তাড়াতাড়ি বাসায় চল। দেখছিস না আমার বউয়ের কষ্ট হচ্ছে? নীরব কিছু না বলে ড্রাইভ করতে লাগলো, আর সাদি বকবক করতে লাগলো মনে মনে। বাসায় ফেরার আগে শাহরিয়ার 2 বাসার মানুষকে একসঙ্গে তাদের বাসায় ডেকেছে। সবাই চিন্তিত হয়ে বসার রুমে বসেছিল। কলিং বেল বাজতেই হিমিশা গিয়ে দরজা খুলে অবাক হয়ে গেল শাহরিয়ারের কোলে হিয়াকে দেখে। শাহরিয়ার চুপচাপ বাসায় ঢুকে বসার রুমের সোফা এনে হিয়াকে কোল থেকে নামিয়ে বসিয়ে দিল। সবাই ইতিমধ্যে বসা থেকে দাঁড়িয়ে গেছে হিয়াকে দেখে, তাও আবার এই অবস্থায়।
শাহরিয়ার শান্ত কণ্ঠে অবাক হয়ে থাকা হিমিশাকে উদ্দেশ্য করে বলল, ভাবি, একটু গরম দুধ নিয়ে আসো তো। হিমিশা দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে দুধ গরম করে নিয়ে এসে শাহরিয়ারের হাতে দিল। শাহরিয়ার সযত্নে হিয়াকে খাইয়ে দিতে লাগল। অর্ধেক গ্লাস দুধ খেয়ে হিয়া না করলে শাহরিয়ার আর জোর করল না। এবার সে চোখ ঘুরিয়ে তাকালো অবাক হয়ে তাকিয়ে থাকা সবার দিকে। একটা দীর্ঘশ্বাস ফেলে সব ঘটনা খুলে বলল সে সবার কাছে। এমনকি চিঠিটাও যে তমা কপি করিয়ে লিখেছে তাও বলল। শাহরিয়ার মুখে সব শুনে সবাই হতভম্ব হয়ে গেল। সবার ভেতরে একটা অপরাধবোধ কাজ করতে লাগলো। কেউ তো বিশ্বাস করতে পারেনি মেয়েটাকে, কিন্তু শাহরিয়ার সবসময় বিশ্বাস করেছে মেয়েটাকে। আমেনা বেগম মেয়ের কাছে এসে মেয়েকে বুকে টেনে নিলেন। হিয়া ফুপিয়ে কেঁদে দিল। আয়েশা বেগম অপরাধী দৃষ্টি হিয়ার দিকে তাকালো। আস্তে করে হিয়ার হাত ধরে বলল, আমাকে তুই ক্ষমা করে দে মা, আমি তোকে। হিয়া আয়েশা বেগমকে থামিয়ে দিয়ে বলল, মামুনি, এভাবে বলো না। আর পরিস্থিতি তো অন্যরকম ছিল। আর মা কি কখনো মেয়ের কাছে ক্ষমা চাই বলো তো? আয়েশা বেগম এক চিলতে হেসে বুকে টেনে নিল হিয়াকে। শাহরিয়ার এবার গম্ভীর কণ্ঠে বলল, আর একটা কথা, আমি আমার বউকে এখন আর ওই বাসায় যেতে দিব না। যেহেতু আমাদের বিয়ে আগে হয়েছে, আমরা একসঙ্গে থাকব। আর রইল সবাইকে জানানো, তা না হয় জানানো যাবে। আমি তোমাদের সবার কাছে পারমিশন চাইনি, আমার সিদ্ধান্ত জানিয়েছি। তাই আমি আর কোনো কথা শুনতে চাই না। আর যান, চলো ঘরে যাবে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নিবে। আর সবাইকে বলছি, চোখে দেখা জিনিস যে সব সময় সত্যি হয় না, এটা তোমরা ভুলে যেও না। কথাগুলো বলে শাহরিয়ার হিয়াকে নিয়ে নিজের রুমে চলে গেল। পরিশেষে আমরা চোখে যা দেখি সবসময় তা নাও হতে পারে, তাই সতর্কতার সাথেই চলা উত্তম। সমাপ্ত। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। ছোট গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।